10 জুলাই 2025। আষাঢ়ের গুমট বাঁধা দিন, ঝিরে ঝিরে বৃষ্টিতে ভেজা পথ। কান পাতলে শোনা যাবে কিছু ফিসফিসানিও। ছায়া ঘেরা শান্ত যে চত্বর, শিক্ষার্থী থেকে কর্মকর্তা, অনেক জীবন বদলের গল্পের সাক্ষী। এবার সেই চত্বরই বদলে দিল ইতিহাস। চব্বিশের আষাঢ়ে এই প্রাঙ্গণে বৃষ্টি নয়, যেন ঝরেছিল ক্ষোভ। পুঞ্জীভূত ক্ষোভে, বিক্ষোভে ফিসফিসানি রূপ নেয় অগ্নুৎপাতে। জুলাইয়ের প্রথম আর্ধেক দুপুরে এই প্রাঙ্গণে রোদ ওঠেনি, সূর্য মাটি ছুঁতে পারেনি। এই প্রাঙ্গণ দখলে ছিল বৈষম্য বিরোধীদের। আন্দোলনের হাব হয়ে ওঠে সেন্ট্রাল লাইব্রেরি। শেকড় থেকে শিখরে। এখানে এসে আমরা মিছিল দিয়ে ক্যাম্পাস ঘুরে শিক্ষার্থীদের সাথে নিয়ে শাহবাগ যাইতাম, যেখানে হয়তো আমাদের শুরুটা এখান থেকে হইতো। এই লাইব্রেরি ছিল আমাদের একটা টাইপ অফ সূচনা কেন্দ্র আর কি। এখানে বৃষ্টি হইতো, এখানে দাঁড়াইতাম, আবার এখানে এসে স্লোগান দিতাম। ধীরে ধীরে এই জায়গাটায় হাব হয়ে ওঠে, সবাই হলগুলো থেকে এখানে চলে আসে। বিভিন্ন ক্যাম্পাস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমির কলেজ, তারাও এখানে শুরুর দিকে আসতে থাকে। আন্দোলনটার মূলত বীজটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরি থেকে শুরু হয়েছিল, এরপর এটা গোটা দেশব্যাপী ছড়িয়ে গিয়েছে। বলা হয় স্বৈরাচার পতনের প্রথম প্রতিধ্বনি শোনা যায় এই আঙ্গিনা থেকে। তখন ঢাকার উত্তর ও দক্ষিণ, পূব আর পশ্চিমের শিক্ষার্থীদের ক্ষোভ এসে জমাট বাঁধে এখানে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রাঙ্গণকেই বেছে নেওয়ার কারণ কি? শুরুর দিকে তো আমাদের হলে অ্যাক্সেস ছিল না, মানে আপনি যে হলে যেয়ে ডাকবেন এই সাহস আমি, মাহিন সরকার এবং আরও 2-4 জন ছাড়া এই সাহস কারোই ছিল না শুরুর দিনগুলো থেকে। দেখেন আপনি হলগুলো থেকে যে আন্দোলন সৃষ্টি করবেন ওই সম্ভাবনাটাই ছিল না, কারণ আপনি হলে যখন শিক্ষার্থীদেরকে ডাকাডাকি করবেন তখন ছাত্রলীগ আপনার উপর হামলা করতে পারে। এর আগে অনেকবার এই ধরনের হামলার ঘটনা ঘটছে, অনেকবার। মধুর ক্যান্টিন যেখানে ছাত্রলীগ অবস্থান করতো এবং হলগুলো যেখানে ছাত্রলীগের জন্য ক্যান্টনমেন্ট হিসেবে বিবেচিত হতো, সেই জায়গাগুলোর বাইরে এই জায়গাটা ছিল একটা সেফ জোন, যেখানে অধিকাংশ মানুষকে একসাথে করা যেত এবং ছাত্রলীগের আওতার বাইরে অবস্থান করে নিরাপদ জায়গা থেকে আন্দোলনটা শুরু করা যেত। ধীরে ধীরে আন্দোলনে বাড়তে থাকে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ। তাতেই ক্ষমতাসীনদের চক্ষুশূল হয় এই আন্দোলন, প্রতিপক্ষ বানানো হয় সাধারণ শিক্ষার্থীদের। ইতিহাসের যেখানেই দেখেন যে ফ্যাসিস্টের চক্ষুশূল তখনই হয় যে কোনো ছাত্র আন্দোলন, যখন হচ্ছে ক্ষেত্রের মানুষ মানে নারী পুরুষ শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে। এই যে বৈষম্যটা আমরা যদি তখন হতে দিতাম, আমার মাথায় এটা কাজ করতেছিল যে আমি যদি এই বৈষম্যটাতে এখন সাপোর্ট করি, ইন ফিউচারে গিয়ে এটা আমাকেও সাফার করতে হবে, আমার ভবিষ্যৎ প্রজন্মকেও সাফার করতে হবে। এই যে একটা বৈষম্যকে মেনে না নেওয়ার যে স্পৃহা, এটা থেকে আর কি আমার আন্দোলনে যোগদান করা। ধীরে শুরু হলেও আন্দোলন একসময় রূপ নেয় দুর্বার প্রতিরোধে। দীর্ঘদিনের নিপীড়নে কোণঠাসা রাজনৈতিক সংগঠনগুলো তীব্র স্রোতে আরও রসদ যোগায়। তাতে কোটা সংস্কার রূপ নেয় রাষ্ট্র সংস্কার আন্দোলনে। তোমাদের দাবিতে দাঁড়িয়ে আছি প্রান্তরে, তোমরা জাগবে কবে স্বদেশের স্বার্থে। তো সুতরাং আমাদের অনেক ফেসবুক ঘাটলে আপনি অনেক হিন্টস আছে, যেটাতে আমরা বারবার আহ্বান করতে চাচ্ছিলাম আন্দোলনটাকে যে কোনো মূল্যে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনের রূপ দেওয়া যায় কি না কোনোভাবে। দেখলাম যে হাসিনা ভুল করে ফেললো রাজাকার শব্দ উচ্চারণ করার মাধ্যমে। সেদিন আমরা পোস্ট করেছিলাম, হ্যাঁ রাজাকারেরা ভোটাধিকারের জন্য লড়াই করে মুক্তিযোদ্ধা হয়ে যাও। সরকার এক প্রকার ইগোইস্টিক জায়গায় নিয়ে গিয়েছিল এবং সরকার ভার্সেস শিক্ষার্থীদেরকে এক ধরনের প্রতিপক্ষ বানানোর যে পায় তারা, সেখান থেকে সরকার আসলে সাংঘর্ষিকভাবে চলে এবং সহিংসতার কিন্তু সৃষ্টি হয়। 24শে বৈষম্যের বিরুদ্ধে যে গণবিস্ফোরণ হয়েছিল তার প্রথম ধ্বনি শোনা যায় এই চত্বর থেকে। তারপর এই সবুজ ক্যাম্পাস ছাড়িয়ে মহানগর জেলা উপজেলা ছাড়িয়ে সব প্রান্তিকে গিয়ে সেটি ঝড় তোলে। সার্বভৌমত্বের প্রশ্নে ন্যায্যতার পক্ষে আবারও কখনো ডাক পড়লে সব মত দল একসাথ হয়ে ঝড় বৃষ্টি উপেক্ষা করে আবারও এখানে হতে পারে মিলন মেলা। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা।